আমি হাফিজুর রহমান শিমুল, সাতক্ষীরা জেলা প্রতিনিধি, মানুষের কল্যাণে প্রতিদিন। সকলকে সালাম ও শুভেচ্ছা জানাই। আশা করি সহাবস্থানের থেকে সকলে ভালো রয়েছেন। আজকে লাইভ টক শোতে সম্মানিত অতিথি হিসেবে ইতিমধ্যে সরাসরি অংশগ্রহণ করেছেন আহ, শ্যামনগর প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি, বিশিষ্ট কলামিস্ট এবং সাংবাদিক জিএম আকবর কবির মহোদয়। আমাদের মাঝে অতিথি হিসেবে ইতিমধ্যে সরাসরি অংশগ্রহণ করেছেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি জনাব শেখ সাইফুল বারী সফু মহোদয়। আমাদের মাঝে অতিথি হিসেবে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন শ্যামনগর প্রেস আশাশুনি প্রেস ক্লাবের সুযোগ্য সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জিএম মুজিবুর রহমান সাহেব, এবং অতিথি হিসাবে আমাদের লাইভ টক শোতে অংশগ্রহণ করেছেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। আমার সাথে সঞ্চালনায় রয়েছেন মানুষের কল্যাণে প্রতিদিনের ঢাকা অফিস থেকে মৌমিতা বাগচি, বিশিষ্ট কলামিস্ট ও সম্পাদক কবিরাজ নেওয়াজের সার্বিক তত্ত্বাবধানে কারিগরি সহায়তায় রয়েছেন হাসানুর রহমান সুমন ভাই। আজকে আমরা লাইভ টক শোতে বিষয়ভিত্তিক আলোচনা এবং আজকে আমরা করোনাকালীন ঈদ উদযাপন ও গণমাধ্যম কর্মীদের ভাবনা শীর্ষক লাইভ টক শোতে সরাসরি প্রশ্নোত্তর পর্বে আমাদের সঞ্চালক মৌমিতা বাগচি তিনি অংশগ্রহণ করছেন। মৌমিতা। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ হাফিজুর রহমান শিমুলকে। মানুষের কল্যাণে প্রতিদিন পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মৌমিতা বাগচি। আজকের সম্মানীয় মাননীয় অতিথিদের এবং আমার প্রাণপ্রিয় দর্শক বৃন্দদের মানুষের কল্যাণে প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আরো স্বাগত জানাই। আজকের মাননীয় অতিথি সাতক্ষীরা কালীগঞ্জ প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি জনাব শেখ সাইফুল বারী সফু। আমাদের এই টকশোর বিষয় হচ্ছে করোনাকালীন সময়ে আমাদের গণপ্রতিনিধি এবং আমাদের গণমাধ্যমের যে কর্মী তাদের তাদের যে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় আপনি এবং আপনাদের সহকর্মীদের ভূমিকা কেমন ছিল যদি বলতেন। শেখ জনাব সাইফুল বারী সফুকে প্রশ্ন। হ্যাঁ, শুরু করি। জি। সকল সহকর্মীকে জানাই ঈদ মোবারক এবং শুভেচ্ছা, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সমসাময়িক বিষয়ে এই টক শোতে আয়োজন করার জন্য। আসলে আপনারা জানেন যে মানুষের কল্যাণে প্রতিদিন ইউটিউব চ্যানেলের আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের সঞ্চালক মৌমিতা বাগচি এবং আমাদের সাতক্ষীরা জেলা প্রতিনিধি, আমাদের সকলের সুপরিচিত এবং কলম সৈনিক কালীগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব হাফিজুর রহমান শিমুলকে, যে আজকে এখানে আমাকে বর্তমান সমসাময়িক বিষয় করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় আমাদের যে করণীয় এবং আমরা কি করেছি এ বিষয়ে আমাকে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমি প্রথমে বলবো, এবারে ঈদ যদিও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়নি, তবুও আপনারা জানেন ঈদ বাজারগুলো ছিল অনেকটা খোলামেলা। স্বাস্থ্যবিধি পরিমণ্ডে স্বাস্থ্যবিধি সেখানে কিছুই ছিল না বলে আমার মনে হয়। আর যেভাবে বাজারগুলোতে মানুষ তারা কেনাকাটা করছে, তাদের মুখে মাস্ক ছিল না এবং মানুষের ভিতরে কোনো সচেতনতা ছিল না। তারপরেও এবারে আপনারা জানেন যে তবু ঈদ বাজারগুলো ছিল অনেকটা খোলামেলা। আমাদের মন ভালো না থাকলেও উৎসবের আনন্দ
থাকে না। যদি আপনার মন না ভালো থাকে, উৎসবটা কি করে হবে? উৎসবে আনন্দ থাকে না। প্রতি বছর পরিবার পরিজন নিয়ে আনন্দ করি। এবার অনেকটা ঘরোয়া ভাবেই আমরা ঈদ উদযাপন করেছি। আবার ঈদ কেটেছে অনেকে করোনা যে কি এবং এর ভয়াবহতা কি হতে পারে তার তোয়াক্কাও করিনি, যে আসলে করোনা যে আছে সামনে, আমরা বাজারে গেলে বা আমরা স্বাস্থ্যবিধি না মানলে কি হবে, এই বিষয়ে তারা কোনো তোয়াক্কা করেনি। প্রশাসনের নিয়মিত তদারকি থাকলেও, প্রশাসন নিয়মিত তদারকি করছে, ব্রাহ্মণ আদালত পরিচালনা করলেও যথাযথভাবে কেউ মানেনি। ঈদমুখী মানুষের, ঈদমুখী প্রতিবেশী রাষ্ট্র ভারতের করোনা পরিস্থিতি আপনারা জানেন যে ভয়াবহ রূপ ধারণ করছে। ইতিমধ্যে সেখানে অক্সিজেন কারণে হাজার হাজার মানুষ তারা মৃত্যুর মিছিলে সামিল হচ্ছে। যেহেতু আমাদের সাতক্ষীরা জেলা, আমরা এই জেলায় আমাদের চারিদিকে আপনারা জানেন যে ইন্ডিয়ার বর্ডারের সঙ্গে আমাদের সম্পৃক্ত। এখানে স্থলবন্দর আছে এবং নদীপথও আছে। বৈধভাবে যারা আসছে তাদেরকে আমরা প্রশাসনের তরফ থেকে দেখছি কোয়ারেন্টাইন করছে, কিন্তু অবৈধ পথে যারা আসছে তাদের বিষয়ে আপনার প্রশাসন তারা সেভাবে তাদের ভূমিকাও রাখতে পারছে না, কি কখন আসছে। তাছাড়া বর্তমান ঈদের আগেও ও পরে ভারত থেকে অনেকেই বৈধ অবৈধভাবে আসছে, অনেকে শনাক্ত হচ্ছে, আবার অনেকে রয়েছে ধরাছোঁয়ার বাইরে। পুলিশ ও সিভিল প্রশাসনের ব্যক্তিরা সচেষ্ট থাকলেও এখন প্রয়োজন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো। আর আপনারা জানেন বর্তমান সরকার ইতিমধ্যে, আমরা মনে করি প্রথম ধাপে যেভাবে সরকারের প্রশাসন যেভাবে কঠোরভাবে মাঠে নেমেছিল, দ্বিতীয় ধাপে আমরা সেটা পরিলক্ষিত দেখছি না। আজকে ঈদের আগে দেখেছেন আমরা আরিচা ফেরিঘাটে মানুষের সেখানে আপনার এত মানে গ্যাদারিং সৃষ্টি হয়েছে যে 6 জনের প্রাণও সেখানে চলে গিয়েছে। আজকে সরকার মুখে মুখে বলছে লকডাউন, লকডাউনে কোনো ছোঁয়া আমি পাচ্ছি না। এইভাবে এই লকডাউনে হাসি তামাশার লকডাউন আমি মনে করি। লকডাউন সত্যিকার অর্থে আজকে ঢাকামুখী মানুষ যেভাবে আমাদের বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়ছে, আল্লাহ না করুক যদি ভারতের ইতিমধ্যে আপনারা দেখেছেন যশোরে 6 জনকে শনাক্ত হয়েছে এবং তাদেরকে সেইভাবে কেয়ারে রাখা হয়েছে। এটা তো ধরেন ধরা পড়ছে বলে হয়তো এটাকে আমরা কেয়ারে রাখতে পারছি, কিন্তু যারা ধরা ছোঁয়ার বাইরে, ভারতের এই ভয়ঙ্কর করোনা যদি দ্বিতীয় ধাপে আমাদের মধ্যে ঢুকে পড়ে, আজকে আমাদের দেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থা আপনারা দেখেছেন কি অবস্থায় আছে। একমাত্র আল্লাহ পাকের মহান কৃপায় আমরা এখনো সুস্থভাবে বেঁচে আছি। তা আশা করি আমরা, বিশেষ করে আমরা কালীগঞ্জের, আমাকে বলা হয়েছে গণমাধ্যম আপনারা সকলেরা কেমন ছিলেন বা কি বলতেন, তা আসলে সত্যি কথা আমরা কালীগঞ্জ প্রেস ক্লাবের সহকর্মীরা বেশ তৎপর ছিলাম। কোনো সময় প্রশাসন এবং প্রশাসনের সঙ্গে আমরা থেকে সহযোগিতা করছি এবং বিভিন্ন এনজিও এবং বিভিন্ন দানশীল ব্যক্তি, বিশেষ করে আমাদের মাধ্যমে প্রথম ধাপে আমরা দেখেছিলাম আমাদের সাতক্ষীরা জনসমিতির যিনি সভাপতি আছেন খলিলুল্লাহ জহুর সাহেব, তার মাধ্যমে আমরা এলাকায় আমাদের কাজীগঞ্জ প্রেস ক্লাবে অনেকবার আমরা সাধারণ মানুষের মধ্যে আমরা ত্রাণ এবং সচেতনতামূলক মাস্ক, হ্যান্ড সেপ বিভিন্ন রকম আমরা তাদেরকে দিয়েছি। এবং আমরা ইতিমধ্যে প্রশাসনের থেকে আমরা করোনা স্পট টিম কালীগঞ্জে আমাদের গঠন হয়েছিল, সেখানে আমাদের সাংবাদিকদের বিশেষ একটা ভূমিকা ছিল এবং আমরা বিভিন্ন নিজেরাও বিভিন্ন ব্যানারে আমরা কাজ করেছি এবং আমরা সংবাদ কর্মী হিসেবে বিভিন্ন পত্র পত্রিকা, অনলাইনে, ফেসবুকে পেজ
সামাজিক দূরত্বের স্বাস্থ্যবিধি মানার যে প্রয়োজন, সকলে স্বস্থানে থেকে মহামারী করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতন হওয়া, নিজে মেনে চলি এবং অপরকে মানার জন্য আমরা চেষ্টা করব। তা আবার যেহেতু আমরা সংবাদকর্মী, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের অনেক সংবাদপত্রের কর্মী এই করোনায় তাদের জীবন তারা তাদের আত্মহতি দিয়েছে। আমি সকল সাংবাদিকদের যারা আমাদের করোনায় তাদের জীবন আত্মহতি গেছে তার পরিবারবর্গ সহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর সর্বশেষে আপনারা জানেন যে আমাদের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ এখনো অনেক ভালো আছে। আজকে যে করোনার যে শনাক্তের যে রেজাল্ট, আজকে আমাদের মনে করি গত এক বছরের ভিতরে আজকে সবচেয়ে আমরা 261 জন শনাক্ত হয়েছে, আর মারা গেছে 22 জন। আমাদের দেশে এ পর্যন্ত আপনার প্রায় 12,124 জন মোট প্রাণহানি ঘটেছে। অন্য অন্য বিশ্বের তুলনায় অনেক ভালো আছি, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে এবং আমরা সামনে যে দিন আসছে আমরা সহ এবং আমি এবং আমার পরিবার, আমার প্রতিবেশী, তো আমার দেশ, যদি আমরা এগুলো যদি মেনে না চলি, স্বাস্থ্যবিধি যদি না মেনে চলি, তাহলে আমাদের সামনের দিন অনেক অন্ধকার আসছে। আমি আশা করব যে আমরা সবাই সচেতন হই এবং যাতে করে আমরা সুস্থ থাকি, এই কামনা বাক্য করি। এবং আমি মানবতা কল্যাণে প্রতিদিন ইউটিউব চ্যানেল আমাদেরকে আজকে এখানে আনার জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই সময় উপযোগী এই বিষয় নিয়ে, করোনার বিষয় নিয়ে তারা আলোচনা আসছে এবং আরো আমাদের বক্তারা আছেন, আমাদের সামনাগরের আমাদের ভাই আকবর ভাই, কবির ভাই আছেন, আমাদের সিনিয়র সাংবাদিক আশাশুনি মজিউর ভাই আছেন এবং আমাদের সর্বজন পরিচিত আমাদের সকলের দাদা সুকুমার দাস দত্ত আছেন, যিনি আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি না, তিনি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন এবং অনেক সমাজের কল্যাণমূলক কাজে তিনি অংশগ্রহণ করেন। সর্বোপরি আজকে সঞ্চালক আমাদের হাফিজুর রহমান শিমুল, তিনি একটি এই বিষয়ে তিনি আগামী তার গত দিনে যে কালীগঞ্জের উপজেলার চেয়ারম্যান এবং আমাদের ওসি সাহেব কালীগঞ্জের তৎকালীন, তাদের গত লাইভে তারা আসছিল, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে আমরা পেয়েছি এবং আমরা সবাই এখন আমি মনে করি যে আমরা সচেতন হব এবং স্বাস্থ্য মেনে সরকারের যে বিধি আছে এগুলো যাতে মানতে পারি এবং সরকারের কাছে আহ্বান করব যাতে করে ঈদের পরে আবার একটা ঢেউ আসবে, কারণ বিভিন্ন এলাকায় যেভাবে মানুষ ছড়িয়ে আছে তারা আবার ঢাকামুখী হবে। এই জন্য এখন থেকে যদি আমরা আরো একটু সচেতন, সরকার যদি না হয় এবং আমরা যদি না হই, তাহলে হয়তো আমাদের সামনে একটা বিপদের দিন আসছে। সবাই সুস্থ থাকবেন এবং আবারও মানবতা কল্যাণে প্রতিদিন যারা প্রতিনিধি আছেন, যারা আজকে আমাদের এখানে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদেরকেও কালীগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রাথমিক পর্যায়ে বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ, সকলকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জনাব শেখ সাইফুল বারী শফু, সুযোগ্য সভাপতি, সাতক্ষীরা কালীগঞ্জ প্রেস ক্লাব। জি জি, ধন্যবাদ। জি, আমরা করোনাকালীন সময়ে অবশ্যই সবাই অনেক সতর্ক থাকবো এবং আপনি যে কথাগুলো বলেছেন, আপনার যে বক্তব্যটি আমরা এখানে পেয়েছি, আমরা অবশ্যই সেটি মেনে চলবো এবং আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করব। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলার যে দ্বিতীয় ধাপে যে করোনাকালীন সময়ে যে আমরা ঈদটা উদযাপন করছি, এক্ষেত্রে করোনার বিস্তার কতটুকু হতে পারে সে সম্পর্কে আপনার ভাবনা। জিএম মুজিবুর রহমান, সাবেক সভাপতি, আসানুসি প্রেস ক্লাব, সাতক্ষীরা। আমরা আমাদের পূর্ববর্তী বক্তার কাছ থেকে অনেকগুলো কথা শুনলাম। সার্বিক অবস্থা সম্পর্কে তিনি অনেকগুলো কথা বলেছেন। আমার কাছে প্রশ্ন করা হয়েছে ঈদ উদযাপনকে সামনে রেখে উদযাপনের প্রেক্ষিতে আমাদের করোনাকালীন বিষয়ে কি সমস্যাটা হতে পারে এই বিষয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে। করোনা কালীন সময়ে আজকের আমাদের ভিতরে মূলত যে বিষয়টা সবচেয়ে সমস্যায় দেখা দিয়েছে সেটা হলো এই যে আমাদের ভিতরে অবহেলা এবং
কুসংস্কার, এটা আমাদের কাছে বড় আকারে দেখা দিয়েছে। আজকের আমাদের ভিতরে সাধারণ মানুষ বলি আর যারা শিক্ষিত সমাজও বলি, অনেককে এরকম ভাবে কথা বলতে আমরা শুনি যে গরিবের জন্য ভয়ের কিছু নাই, মানে গরিবকে করোনা স্পর্শ করতে পারবে না, এরকম একটা ধারণা সবার মনের ভিতরে বদ্ধমূল হয়ে দেখা দিয়েছে। আর তাদের কথা, ধনী বা ভিতরে যারা ব্যবহার করে থাকে, তাদেরকেই করোনা স্পর্শ করছে, তাদের উপরেই করোনা ঢুকে যাচ্ছে। এই যে একটা কুসংস্কার বা একটা ধারণা আমাদেরকে ভাবে আমাদের অবহেলার দিকে নিয়ে যাচ্ছে। আজকের ঈদ উদযাপন উপলক্ষে আমরা প্রত্যেককেই সরকার আমাদের বিধিনিষেধ কড়া আরোপ করেছেন এবং আমাদেরকে খোলা জায়গায় নামাজ না পড়তে নিষেধ করেছেন, মসজিদের ভিতরে নামাজ পড়তে বলা হয়েছে। শুধু এই ঈদ উদযাপন উপলক্ষে নয়, এমনি ভাবে অনেক অনুষ্ঠান সরকার বিধিনিষেধ দ্বারা কন্ট্রোল করার চেষ্টা করেছেন, কিন্তু গণজমায়েত এমনি ভাবে একের পর এক সেগুলো আমরা অবহেলা ক্রমে আমরা করে যাচ্ছি। আজকের ঈদগাহ ময়দানে আমাদের যাওয়ার জন্য যে স্বাস্থ্য বিধি বা বিধিনিষেধ গুলো দেওয়া হয়েছিল, যে আমাদেরকে জায়নামাজ নিয়ে যেতে হবে, আমাদেরকে প্রত্যেকে মাস্ক পরে যেতে হবে, আমাদের প্রত্যেকে সামাজিক দূরত্ব আমাদের রাখতে হবে, কিন্তু সেগুলো আমরা দেখি নাই। যদিও হয়তো বা শহর কেন্দ্রিক কিছু কিছু জায়গাতে ছিল, কিন্তু পল্লী আমরা কোথাও এটা আমরা দেখতে পাইনি। তাই এই যে অবস্থাটা, এই অবস্থার ভিতর দিয়েই কিন্তু আমাদের ঈদ অনুষ্ঠান শেষ। এরপরেই আমরা অন্যান্য যে দেখি হাট বাজার থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানগুলো হচ্ছে আমাদের, তাই সামাজিক বা ধর্মীয় বা পারিবারিক যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সব জায়গাতেই একইভাবে আমরা এই যে সরকারি বিধিনিষেধ, এই বিধিনিষেধ গুলো আমরা মান্য করছি না। অর্থাৎ এগুলো আমরা অবহেলার কারণে এবং কুসংস্কারের কারণে এগুলো আমরা সবাই যা আমাদের জন্য যে ভয়াবহ যে অবস্থা পরিণতি, এদিকে যে আমরা হাঁটছি, এটা আমরা অনুধাবন করতে পারছি, আমরা বুঝতে পারছি। কিন্তু তারপরেও আমরা ঠিক জায়গাতে আমরা নাই। আমাদের কার্যক্রম সব জায়গায় কিন্তু এই অবহেলা আমরা প্রমাণ করে যাচ্ছি। আজকের এই অবহেলা প্রতিরোধের জন্য সরকারি বিধিনিষেধ বাস্তবায়নের জন্য যে প্রয়োজন প্রশাসনিক এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম, সেটাও কিন্তু আমরা যথাযথভাবে দেখতে পাচ্ছি না। আমার পূর্ববর্তী আলোচক তিনিও এক বিষয় আলোচনা করেছেন যে আজকের প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা তারা এই দুর্বল কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ আমরা যে এই করোনা প্রতিরোধের জন্য সরকারি যে বিধিনিষেধ, এটা বাস্তবায়নে দায়িত্ব, তাদের সেটা আমরা দুর্বল বলে আমাদের মনে হয়। প্রথম সময়ে আমরা যেভাবে কড়াকড়ি দেখেছিলাম, এই দ্বিতীয় ঢেউতে এসে আমরা সেই কড়াকড়ি আর লক্ষ্য করতে পারছি না। যার প্রেক্ষিতে ঈদ উদযাপন বলি আর যাই বলি, আজকের ঈদের ছুটিতে আমরা ঢাকার থেকে মানুষের যে ঢল গ্রাম এলাকায় আসতে দেখেছি, এবং সেখানে যে কোনো বিধিনিষেধের বালাই যে সেটা, এটা আমরা উপলব্ধি করেছি। হাট বাজার থেকে শুরু করে সব জায়গাতেই এই একই অবস্থা আমরা বিরাজমান দেখছি। আজকের আমরা যদি যে আমরা চায়ের স্টল, দোকান, ক্লাব, রাজনৈতিক দলের যে অফিস, যাই বলি না কেন, সব জায়গাতে কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের এই ঈদ উদযাপন আমাদের জন্য শুধু যে ভয়াবহতার সৃষ্টি করলো কিনা, সেটার সাথে সাথে যেমন আমরা বলছি যে হ্যাঁ, সেটাও আমাদের জন্য আইন অমান্য করে করোনার প্রাদুর্ভাব বিস্তারের জন্য যা করণীয় সেটা যেমন ঈদ উৎসবে তেমনি ভাবে অন্যান্য যে ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য যে সমস্ত গণজামায়াত যে জায়গাগুলোতে ঘটে থাকে বা সাধারণ মানুষের ব্যাপক অবস্থান উপস্থিতি যেখানে ঘটে থাকে, সে জায়গাগুলোতে আমরা ঠিকই সে কার্যক্রমটা আমরা হতে দেখেছি, যা আমাদের জন্য যে দ্বিতীয় ধাপ আমাদের জন্য আরো তো কি নিয়ে আসছে, এটা আমরা অবশ্যই শুনছি। সাথে সাথে তৃতীয় ধাপ যখন আসবে তখন যে কি পর্যায়ে যাবে সেটা আমরা এখনই উপলব্ধি করতে পারছি না। তবে ভারতের দিকে তাকালে, যে ভারতের যে করোনার যে প্রকৃতি, সে প্রকৃতি বাংলাদেশে যে ঢুকে গেছে, এটা তো আমরা সবাই জানতে পারছি, বুঝতে পারছি যে ভারত থেকে অসংখ্য মানুষ আমাদের যারা করোনা বহন করে নিয়ে এসেছে। আমাদের সাতক্ষীরাতে তার ব্যত্যয় ঘটেনি, আমাদের আশাশুনিতেই 3 জন এ পর্যন্ত যারা ভারত থেকে এসেছে তারা লুকিয়ে লুকিয়ে এলাকায় এসে ঢুকেছে, এটাও আমরা তাদেরকে শনাক্ত করেছি। তাদের লকডাউন বলি, তাদেরকে
গৃহের ভিতরে অবস্থান করে রাখা এবং একজনে ফেরত পাঠানো, এগুলো ঘটেছে। কিন্তু তারপরেও আরো যে কত কি ঘটে যাচ্ছে এটা আমরা শঙ্কার মধ্যে আছি। তো সব মিলিয়ে এই ঈদ উৎসব আমাদের জন্য আনন্দের থাকলেও এই ঈদ উৎসবের পিছনে আমরা যে কর্ম করলাম, এ কর্ম আমাদের জন্য কি ভয়াবহতার দিকে নিয়ে যাচ্ছে কিনা এই বিষয়টা ভেবেও আমরা আছি। তবে আমরা কামনা করি যে আমরা যাই করেছি না কেন এগুলো আমরা কখনোই সরকারি আইন মানার সামনে রেখে আমরা এই কাজগুলো করিনি। তবে আল্লাহ আমরা সবাই ভরসা করি, আমরা সেই কামনায় ঈদের জামাতে প্রত্যেক জায়গাতেই একটা জিনিস হয়েছে, সবাই দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ তিনি যেন আমাদের এই মহামারী থেকে রক্ষা করেন এবং এই যে করোনার যে আমাদের দেশে না ঢোকে সেজন্য আমরা। যাই হোক, প্রথম পর্যায়ের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি এম মজিবুর রহমান, সাবেক সভাপতি, আসানুসি প্রেস ক্লাব। ধন্যবাদ। জি জি। আমার পরবর্তী প্রশ্ন থাকবে জি এম আকবর কবির, প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট। পুলিশ ও প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের করোনা মোকাবেলার ভূমিকা কি? আজকের অনুষ্ঠানের সঞ্চালক মৌমিতা বাগচি এবং আমার অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব কালীগঞ্জের সাংবাদিক হাফিজুর রহমান শিমুল একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাদেরকে এই প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠানে টক শোতে হাজির করার জন্য আমি ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রবীণ সাংবাদিক, আশাশুনি প্রেস ক্লাবের শ্রদ্ধেয় জি এম মুজিবর ভাই, তিনি দীর্ঘদিন আশাশুনি প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমাদের মাঝে আছেন আরেকজন সাংবাদিক দীর্ঘদিন, যিনি কালীগঞ্জের সাংবাদিকদের মুখপাত্র হিসেবে কাজ করছেন, জনাব সাইফুল বাড়ি সফু ভাই। আছেন মানবাধিকার কর্মী এবং নানান সংগঠনের সঙ্গে যিনি নিজেকে উজাড় করে দিয়েছেন এবং বলিষ্ঠ সংবাদকর্মী হিসাবে কালীগঞ্জে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, আমাদের প্রিয় দাদা সুকুমার দাস বাচ্চু। ইতিমধ্যেই আমরা সাইফুল বাড়ি সফু ভাই এবং আমাদের মুজিবর ভাইয়ের কাছ থেকে আলোচনা শুনলাম। আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আজকে এই যে এই করোনা একটি বৈশ্বিক সমস্যা। আমরা এটা চিন্তাও করতে পারিনি যে সুন্দর পৃথিবীতে যখন পৃথিবী একটি অন্যভাবে পৃথিবী চলছে, যখন স্নায়ু যুদ্ধ শেষ হয়েছে, যখন জলবায়ু যে বৈশ্বিক উষ্ণতা নিয়ে সারা পৃথিবী একটা সমাধানের দ্বার প্রান্তে, সেই দ্বিতীয় বিশ্বের যুদ্ধের পরে যে স্নায়ু যুদ্ধের একটা ভয়াবহতা ছিল সেটাও কাটিয়ে উঠে পৃথিবী একটি সুন্দর পটভূমির দিকে অবতীর্ণ হচ্ছে, সেই সময় এই বৈশ্বিক মহামারী করোনা সারা পৃথিবীকে থমকে দিয়েছে। আজকে শুধু বাংলাদেশ না, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো যে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা হাঁপিয়ে উঠেছে। তাদের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রীয় নীতি, চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তারা যে সীমাহীন সমস্যার তারা মোকাবেলা করছে সেটা আমরা দেখলে বুঝতে পারি। এখনো পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। আমরা দেখেছি গত বছর 2021 সালে ফেব্রুয়ারি মাসের পরে যখন ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং আমেরিকাতে ভয়াবহ বিস্তার আকার ধারণ করলো করোনা, যখন নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া সহ আমেরিকার ওয়াশিংটন বা অন্যান্য
স্টেটগুলোতে যখন মৃত্যুর মিছিল শুরু হলো, তখন তাদের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছিল, তাতে করে আমরা বুঝেছিলাম যে করোনার বিরুদ্ধে যুদ্ধ করা অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার। পৃথিবীর বিভিন্ন দেশ তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে ইউরোপের ইটালি, স্পেন সহ জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক রাষ্ট্র, তারা কি ভয়াবহ করোনার আক্রমণের শিকার হলো। যে করোনাটা প্রথমে যে চীনের হুবেই প্রদেশের উহান শহরে যে করোনা প্রথম সারা পৃথিবীতে আলোচনা সৃষ্টি করলো, সেই করোনা ভাইরাস দ্রুত পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে, যারা বোয়িং বিমান, তারপর বাণিজ্যিক জাহাজ সহ যারা বিভিন্ন দেশে দেশে যারা যাতায়াত করে, তাদের মাধ্যমে দ্রুত পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। সেই হিসাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আমরা বাংলাদেশ, আমরা কিন্তু অনেকটা ভালো অবস্থানেই ছিলাম। কিন্তু আমাদের যে মুজিবর ভাই আমাদের যিনি বললেন যে আসলে আমাদের মধ্যে কিছু সামাজিক কুসংস্কার আমাদেরকে আসলে চরমভাবে আমরা এই করোনা মোকাবেলায় আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমরা প্রতিবেশী রাষ্ট্র, একটি সভ্য রাষ্ট্র ভারতের দিকে যদি তাকাই, তারা প্রায় তাদের অনেকেই বলে বিজেপি শাসিত বিভিন্ন অঞ্চলে যে গোবর এবং গরুর মূত্র, এইটা দিয়ে যদি গরু মূত্র সেবন করা যায় আর গোবর দিয়ে যদি মাখা যায়, তাহলে তার করোনা হবে না। আমাদের কিছু আলেম ওলামারা তারা বলেন যে যারা দৈনিক মসজিদে যান, যারা এই ধরনের কথাবার্তা, তাদেরকে কোনো নেই, তাদেরকে করোনা সম্ভাবনা নেই। এই ধরনের বিভিন্ন কথাবার্তা যেগুলো আমাদেরকে বলে আমাদের সাধারণ মানুষের মধ্যে অনেকে, এই যে ধর্মীয় যাজক বা যারা ধর্মীয় বড় বড় কথা বলেন, ধর্মীয় লাইনে আমাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন, তাদের এই ধরনের কথাবার্তায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আমরা জানি যে এখান থেকে 1400 বছর আগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তখন আরব দেশে প্লেগ হয়েছিল, তখন হাজার হাজার মানুষ প্লেগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। তখন তিনি বলেছিলেন যে বিশেষ করে তখন মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালিত হতো, অনেকে মসজিদে আসতে পারত না। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, যেহেতু এখন একটা মহামারী চলছে, তোমরা যে অবস্থানেই আছো সেই অবস্থানেই তোমরা সেখানেই তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, তোমাদের এক এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। ওই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কোয়ারেন্টাইন এই শিক্ষাটি আমাদেরকে দিয়েছেন। 1400 বছর পরে সে বাস্তব প্রেক্ষাপট আমরা লক্ষ্য করেছি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলে যে এই ধরনের মহামারীর যখন প্রাদুর্ভাব ঘটে, তখন কিন্তু আমাদেরকে এই যে সামাজিক দূরত্ব, এই বিষয়টি আমাদের মেনে চলতে হবে। আমাদের কোয়ারেন্টাইন এই জিনিসটা কঠোরভাবে নির্দেশিত করতে হবে। এখন প্রশাসন তারাই যদি সবকিছু করে, আমাদের মধ্যে যদি সেই সামাজিক দায়বদ্ধতা বা আমাদের মানে দায়িত্বপরায়ণতা না থাকে, আমরা যদি এই জিনিসটা সিরিয়াসলি না নেই, তাহলে তো আমাদেরকে, যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে দেখেন, তারা কিছুদিন আগে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে লাখ লাখ মানুষের সমাবেত করলো। সে ভারতের প্রধানমন্ত্রী, তিনি পশ্চিমবাংলায় 27টি জনসভা করেছেন এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম করেছেন। ভারতের বর্তমান যিনি প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 144টি জনসভা করেছেন এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছে, যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তারপরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা বিভিন্ন ভারতের এতে তারা যেভাবে তারা কোনো সামাজিক যে নিরাপত্তা বা সামাজিক দূরত্বের কোনো তোয়াক্কা না করে, তারা যে লাখ লাখ মানুষ সমাবেশ করে, তার বাস্তব অবস্থা এখন দেখুন। ইতিমধ্যে ভারতের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে।
যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের নদী এবং ভূখণ্ড আমাদের লাগোয়া ভারত বাংলাদেশ, ইতিমধ্যে বিভিন্নভাবে চোরাইভাবে বাংলাদেশে ঢুকছে। বর্ডার দিয়েও অনেকে যারা ভারত এবং বাংলাদেশের চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে যায় তারাও ঢুকছে। কিন্তু রিসেন্টলি যে ভাইরাসটা আমরা দেখছি, যে COVID-19 যে জিনগত যে ভাইরাসটা এখন বর্তমানে, এটা অনেক শক্তিশালী এবং অনেক ছোঁয়াচে। গত বছর ফেব্রুয়ারিতে আমরা যে COVID-19 যে ভাইরাসটা দেখেছিলাম, সেই ভাইরাসটির ধরন এবং বর্তমান ভারতের যে ভাইরাসটি, এই ভাইরাসটির ধরন কিন্তু সম্পূর্ণ একটি বিপরীতমুখী। মানে এই ভাইরাসটি আক্রান্ত হওয়ার পরে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু পুরা ফুসফুসের মধ্যে গিয়ে ব্যাপকভাবে বংশ বিস্তার করে এই ভাইরাসটি মানব ফুসফুসে ছড়িয়ে পড়ে এবং 3-4 দিনের মধ্যে তার নির্ঘাত মৃত্যু ঘটে। এভাবে আমাদের যারা আমরা সাংবাদিক, আমাদের একটা সমাজের একটা দায়িত্বশীলতার আমাদের আছে। সমাজ আমাদের দিকে তাকিয়ে থাকে, বিশেষ করে সমাজকে সচেতন করার জন্য। আমরা যারা এই সংবাদ মাধ্যমে আমরা আছি, আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা মানুষকে, আমরা প্রতিনিয়ত সেই গত বছর করোনার শুরু থেকে অদ্যাবধি আমরা নানানভাবে আমরা মানুষকে সচেতন করছি, তাদের সামাজিক দূরত্ব বজায় রাখা সহ প্রতিটি ক্ষেত্রে যাতে সাধারণ মানুষ এই করোনা ভাইরাসের যে ভয়াবহতা সম্পর্কে তারা সম্যক একটা ধারণা পেতে পারে, এ ব্যাপারে আমাদের তৎপরতা, বিশেষ করে সাতক্ষীরার সাংবাদিকরা আমরা ব্যাপকভাবে আমরা দায়িত্ব পালন করছি। এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের অসংখ্য সংবাদকর্মী তারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, অনেকেই সুস্থ হয়েছেন, আবার অনেকেই তিনি মানে আমাদের ছেড়ে চলে গেছেন। সুতরাং এই সামাজিক দায়িত্ব এবং এই দায়বদ্ধতা থেকে আমরা কোনো অংশে আমরা পিছিয়ে নেই। আমরা আশা করি যে এটা আসলে রাষ্ট্রের শুধু প্রশাসন যন্ত্রের প্রয়োজন না, আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। কারণ এই করোনা ভাইরাস এটা কিন্তু সহজে পৃথিবী থেকে নির্মূল হবে না। আমরা জানি যে এখনো আমাদের দেশে কিন্তু ভ্যাকসিনেশন আমরা সেভাবে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমরা করতে পেরেছি, আমরা কিন্তু সেভাবে সবাইকে ভ্যাকসিনেশন প্রোগ্রামের আওতায় আনতে পারিনি। সুতরাং আমাদের আরো ভয়াবহ দিন সামনে অপেক্ষা করছে। আমরা যদি এক্ষুনি সচেতন না হই এবং বিশেষ করে যারা করোনা আক্রান্ত এই ধরনের সিমটম, এই ধরনের লক্ষ্য করলে আমরা গণমাধ্যম কর্মীরা আমরা যদি এই বিষয়টা জানতে পেরে আমরা সাথে সাথে আমরা সংবাদ মাধ্যমে আমরা এটা প্রকাশ করি, তারপরেও এই বিষয়গুলো আমাদেরকে আরো সচেতন করার দায়িত্ব এসে গেছে। কারণ এটা দ্বিতীয় ধাপ, তৃতীয় যে ধাপ আসবে এইটা কিন্তু ভয়ঙ্কর একটা ধাপ। এবং এই ভারতীয় যে ভাইরাসটা, বিশেষ করে জিনগত যে প্রচন্ড ভাবে শক্তিশালী হয়ে যেটা আমাদের দেশের মধ্যে ইতিমধ্যে ঢুকে পড়েছে, এর যে ভয়াবহতা আগামীতে আমরা লক্ষ্য করব, এই ভয়াবহ পরিবেশ যেন আমাদের না হয় সে ব্যাপারে আমরা সার্বিকভাবে সচেষ্ট থাকব। সাংবাদিকতার পাশাপাশি আমরা প্রশাসনের সঙ্গে তাদের সঙ্গে একাত্মভাবে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জিএম কবিরকে। মৌমিতা দিদি, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা এখন দীর্ঘ আলোচনায় আমাদের কিন্তু একটি পরিষ্কার হয়ে গিয়েছি যে আমরা নিজ নিজ অবস্থান থেকে যে আমাদের করোনা মোকাবেলায় আমাদের যে দায়িত্ব এবং আমাদের যে সামাজিকতা দায়বোধ, সেটি কিন্তু আমরা পালন করে চলেছি এবং আমরা সেটা কিন্তু অতিথিদের মুখ থেকে আমরা কিন্তু সেটা জানতে পেরেছি। তো এখন আমি ধন্যবাদ জানাবো। বাচ্চু দাদা, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি করোনা কালীন সময়ে আমরা একটু যদি পিছিয়ে তাকাই, যে নোভেল করোনা ভাইরাস চীনের উহানে প্রথম শনাক্ত হয়ে আজ বিশ্বের কিন্তু অধিকাংশ রাষ্ট্রে ছড়িয়ে গিয়েছে। আমরা বাংলাদেশে 2020 সালের
8ই মার্চ থেকে প্রথম করোনা শনাক্ত হয়। সেই থেকে অদ্যাবধি ১ম যে ধাপ সে ধাপের চেয়ে ২য় ধাপে আমরা কিন্তু আ আ মৃত্যুর হার অনেকাংশে বেড়ে গিয়েছিল। তো আমরা আ বিশেষ করে আজকের এই মানুষের কল্যাণে প্রতিদিন এর আয়োজনে যে টক শো লাইভে আমরা যে অতিথি হিসেবে যাদেরকে পেয়েছি, সাতক্ষীরার সাংবাদিক জগতের নক্ষত্র বলা যায়। যেমন আশাশুনির প্রবীণ সাংবাদিক জিএম মুজিবুর রহমান ভাই, শ্যামনগরের প্রবীণ সাংবাদিক এবং কলামিস্ট এবং রাজনীতিক জনাব জিএম আকবর কবির ভাই, এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘদিনের সুযোগ্য সভাপতি শেখ সাইফুল বারী সপু ভাই সহ যারা দেশ এবং দেশের বাইরে যারা ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের এই পেজটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এই আহ্বান জানিয়ে আমি এখন যাব কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, এমনিভাবে অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে যিনি জড়িয়ে রয়েছেন, সুকুমার দাস বাচ্চু দাদা। আমি তার কাছে যাব এবং তার কাছে জানতে চাইবো যে করোনা মোকাবেলায় প্রশাসন ও জনপ্রতিনিধিকে অনেকটা ফটো সেশনে দেখতে পাই। এটি আপনি কেমন ভাবে দেখবেন এবং আমাদেরকে সেটি আপনি বলবেন দাদা। হ্যাঁ, ধন্যবাদ হাফিজুর রহমান শিমুলকে। আমরা একটি চমৎকার আলোচনা করছি, একটি সময় উপযোগী অনলাইন মিডিয়া মানুষের কল্যাণে প্রতিদিন। করোনাকালীন ঈদ উদযাপন এবং গণমাধ্যম কর্মীর ভাবনা বিষয়ে আজকের এই টক শো থাকলেও আমরা দেখলাম যে আমাদের সাতক্ষীরার প্রথিত দশা কয়েকজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, বিশেষ করে আমাদের আহসানির সাবেক সভাপতি প্রেস ক্লাবের মুজিবার ভাই, আমাদের শ্যামনগরের দীর্ঘদিনের দক্ষিণ অঞ্চলের নেতৃত্ব দিয়ে আসছেন সাংবাদিক জগতের আমাদের আকবর কবির ভাই, এবং আমার বন্ধুবার প্রেস ক্লাবের সভাপতি সাহিল সপু, এবং এই অনুষ্ঠানটি সার্বিকভাবে উপস্থাপনা আছে আমাদের মৌমিতা দিয়ে এবং হাফিজুর রহমান শিমুল। তো এতক্ষণ আমি যে বক্তব্যগুলো শুনলাম, আমার বিশেষ করে অনেক প্রত্যেকটি বক্তা তাদের যুক্তিসঙ্গত কথা রেখেছে। আমি শুধু পিছনের দিকে যাওয়ার আগে, পিছনের কথাটা আগে নিয়ে আসতে চাচ্ছি যে আমরা জানেন যে লকডাউন চলছে। 17 তারিখ থেকে লকডাউন আবার কিন্তু 1 সপ্তাহ বাড়িয়েছে এবং আগামী 23 তারিখ পর্যন্ত। তাহলে আমরা এই লকডাউনের এই বাড়ানোর কারণে বুঝতে পারছি যে আসলে সামনের দিনগুলি আমাদের কাছে আরো ভয়াবহ। সারা পৃথিবীর মানব জাতি খুবই দুশ্চিন্তার মধ্যে। সেই হিসাবে বাংলাদেশে আমরাও কিন্তু সকলে মানুষ প্রতিটা মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে। তবে সব মানুষদের দুশ্চিন্তার মধ্যে আছে এটি গত ঈদের 2 দিন আগে আমরা যেটা দেখলাম যে আরিচা বা শিমুলিয়া বিভিন্ন ফেরিঘাটে যে মানুষের হুড়োহুড়িতে মানুষ পদদলিত হয়ে মারা গেল 5 জন, আহত হলো অন্তত 20-25 জন। এবং ওই দৃশ্য দেখার পর মনে হয়েছে যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বলেছেন যে এবারের ঈদটা আমরা যে যেখানে আছি সেখানে উদযাপন করব, এবং উনি ঘোষণা দিলেন যে সরকারি কোনো ছুটি হবে না। সরকারি লোক কোনো ছুটি পেল না, কিন্তু সাধারণ জনগণ যারা ব্যবসায়ী কিংবা বিভিন্ন বেসরকারিতে চাকরি করেন তারা মনে করছে যে আসলে ঈদ তো বাড়িতে গিয়ে করতে হবে, বাড়িতে যাইতে হবে, না গেলে হবে না। যে ঝুঁকি নিয়ে মানুষ গ্রামের থেকে চলে আসছে সেই দৃশ্য দেখে আমার অনেকটা ভয় হয়েছে। যাই হোক, আমরা আজকে যে সমীক্ষা আমরা দেখলাম যে আজকে অন্তত আমাদের মৃত্যুর হারটা অনেক কম, 22 জন। সেই হিসেবে মনে হয়েছে যে সরকার যে নির্দেশনা দিয়েছে হয়তো অনেকে আমরা মানছি, অনেকে মানছি না। তবে আমাদের আকবর কবির ভাই বিশ্বের কিছু চিত্র তুলে ধরেছেন, আমার সেদিকে একটুখানি দেখে কথা বলবো যে আসলে সারা পৃথিবী মানব জাতি এবং রাজনৈতিক বড় নেতারা, রাষ্ট্রীয় প্রধানরা, শিল্পপতিরা এবং যারা দেশ চালায় তারাও কিন্তু শঙ্কিত যে আগামীতে এই করোনাকালীন যে সারা পৃথিবীতে যে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আক্রান্ত হয়েছে,
এবং এখনো সামনের দিনগুলি কি যাবে, এতে করে বিশেষ করে আমি মনে করি সারা পৃথিবীর মতন বাংলাদেশেও অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থাৎ সামাজিক যে মানুষের যে আয় উপার্জনের কার্যক্রমটা মানুষের দিন দিন কিন্তু কমে যাচ্ছে। আসলে এখানে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কথা বলা হয়েছে, সেগুলো আমার কাছে বলেছে, কিন্তু আমি মনে করি সরকারের একটা ঘোষণা দিয়ে দিয়েছে, এটাকে পালন করতে হবে। মাঠ পর্যায়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা ম্যাজিস্ট্রেট কিংবা থানা পুলিশ প্রশাসন এরা মাঝে মাঝে হয়তো অভিযানে যাচ্ছেন এবং কিছু জরিমানা করতেছেন, মোবাইল কোর্ট করতেছেন, কিন্তু তাতে অনেকটা মানুষ জেনে অর্থাৎ জেগে ঘুমাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকেই জানি যে সরকার আমাদের প্রাথমিক পর্যায়ে টিকা দেওয়ার জন্য সরকার ফ্রি দিচ্ছে, পয়সা লাগছে না, আমরা জাস্ট টিকাটা গ্রহণ করব। প্রাথমিক পর্যায়ে কি হয়, একটু আগে আমাদের এই আকবর ভাই বলে গেলেন, না আমাদের মুজিবুর ভাইও বলেছেন যে ধর্মীয় কুসংস্কার, গোলামি এবং মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে ওই টিকা ফাও দিয়েছে, আমাদের ভারত উপহার দিয়েছে ভারতের থেকে, ওই টিকা নেওয়া যাবে না। কিন্তু এখন ওই টিকা নেওয়ার জন্য লাইনে বসে আছে, প্রথম ধাপে তো টিকা নিতে পারেনি, এখন দেখা যাচ্ছে যে চাহিদা আস্তে আস্তে বেড়ে গেছে। প্রথম ধাপে আমার কল আসছিল, বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটু কলের মধ্যে এসে গেছিল। দেখ, প্রথম ধাপের টিকা অনেকেই নিতে পারেননি, তারা লাইনে আছেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রথম ধাপের টিকা সংকট পড়ে গেছে। সম্প্রতি দেখলাম যে আমাদের 3 থেকে 5 লক্ষ টিকা এসে গেছে। তো এখন দ্বিতীয় ধাপের ডোজ চলছে, পাশাপাশি আবার প্রথম ধাপের জন্য অনেকে বসে আছেন। কিন্তু প্রথমে যদি এই টিকাটা সবাই গ্রহণ করতো, তাহলে সরকার বাইরের যে রাষ্ট্রে যেগুলো কেনার জন্য চাহিদা দিচ্ছে আরো দ্রুত নিয়ে আসতো। কিন্তু আমাদের সাধারণ মানুষ আমরা কি হয়েছে, টিকা নেওয়া যাবে না, দেখা যাক পরে নেই, বা অন্যরা কি করতেছে দেখি, এই দেখি না করতে করতে অনেকেই টিকা নেননি। তো আমি মনে করি যে সরকার প্রাথমিকভাবে প্রথম থেকে, যে কথা হাফিজুর রহমান শিমুল বললো যে 2020 সালে 8ই মার্চ থেকে প্রাথমিক যে আমাদের করোনা ধরা পড়লো দেশে, তারপর থেকে সরকার যে স্টেপে আস্তে আস্তে পার্শ্ববর্তী দেশের ভারতের দেখে আমাদের দেশে যে লকডাউন দিচ্ছিল, লকডাউন প্রথম পর্যায়ে যে মানার প্রবণতা ছিল, এবং আমরা যেটাকে দেখেছি যে আসলে মানুষের মধ্যে একটা ভয় ছিল যে আসলে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরিধান করতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, এবং লকডাউনের সময় ঘরে থাকতে হবে। অর্থাৎ আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় ধরতে গেলে 1.5 বছর বন্ধ। সরকার কেন শিক্ষা প্রতিষ্ঠান একের পর এক বন্ধ রাখতেছে এবং জানে যে আসলে বয়স্ক ব্যক্তিদেরকে টিকা দেওয়ার প্রবণতা শুরু হয়েছে, হয়তো শিশুদের হয়নি, কিন্তু শিশুদের মধ্যে যদি ছড়িয়ে পড়ে তাহলে তো রক্ষা করা যাবে না। সেজন্য সরকার অনেক ভেবে চিন্তে একটার পর একটা বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদেরকে, জনগণকে সচেতন করার জন্য, আমাদেরকে সুরক্ষিত থাকার জন্য এবং সুরক্ষিত রাখার জন্য সাধারণ মানুষকে যেভাবে জাগরণ সৃষ্টি করেছেন, মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে আসলে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন ওনারা অনেকেই যে সরকার ঘোষণা দিয়েছে মানে মানুক না মানুক অসুবিধা নাই, প্রাথমিক পর্যায়ে গ্রামের একজন চৌকিদার, একজন জনপ্রতিনিধি বা একজন সাধারণ নাগরিক, তাদের যে মানার প্রবণতা ছিল যে মাস্ক ছাড়া আমরা বাইরে আসবো না, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব মেনে চলবো, সেই প্রবণতা আস্তে আস্তে বিলীন হতে চলেছে। এবং এখন লাস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকার এমনও সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে মাস্ক ছাড়া বাইরে আসা যাবে না, মাস্ক পরিধান করার বাধ্যতামূলক করার জন্য পুলিশ প্রশাসনের উপরে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিচ্ছে, যেটা সাধারণ মানুষ যাতে মানে, আর না মানলে আইনের মাধ্যম দিয়ে মানানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। আশা রাখা যায় যদি এটি হয়, তাহলে পুলিশের উপরে যখন দায়িত্ব থাকবে, পুলিশ একটু কড়াকড়ি করবে, পুলিশ একটু ধরবে, পুলিশ একটু সাথে সাথে অ্যাকশনে যাবে। অর্থাৎ আমরা সহজে কিছু দিলি বাঙালি গ্রহণ করতে পারি না,
যখন খুব কঠোরতা দেয়, যখন হুমকি দেয়, তখন সেটাকে আমরা মানতে বাধ্য হই। আমি এখানে একটি কথা বলবো, আকবর ভাইয়ের কথা, যে সারা বিশ্ব পৃথিবী এই রাজনৈতিক যে কি বলবো, রাজনীতির মধ্যে যে একটা অশান্তি বিরাজ করতেছে দেশে, প্রত্যেক দেশে যে উৎপাদন, সেই উৎপাদন কমে যাচ্ছে, মানুষের কাজের যে ক্ষমতা, কাজ নেই মানুষের মধ্যে, যে একটি আগামীতে আমি যেটা মনে করছি, এই করোনা যদি আমাদের দেশে কন্ট্রোল করতে না পারি, পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে আক্রান্ত হচ্ছে, এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের দেশে সীমান্ত পেরিয়ে চলে আসছে, যে কথা আকবর বললো যে বিজেপি আছে, পুলিশ আছে, অন্যান্য বাহিনী আছে, তারপরেও ঢুকে পড়ছে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকে দেখলাম যে 5 জন ভারতের থেকে বিভিন্নভাবে চলে আসছে, গ্রামে আছে, তাদেরকে শনাক্ত করে উদ্ধার করে আমাদের নলতা আসানি মিশনে সেখানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে আমরা দেখলাম কি আরো 100 ব্যক্তি যারা ভারত থেকে বিভিন্ন সীমান্ত এলাকাতে ঢুকে পড়েছে, তাদেরকে সেখানে ঈদের সময় তাদেরকে 100 ব্যক্তিকে খাদ্য দেওয়া হয়েছে। প্রশ্ন হলো একটা, যে এরা নদী সাঁতার দিয়ে আসলো, না বিজেপি বিএসএফ এর মাধ্যমে যোগাযোগ করে আসলো, না ধূর পাচারের মাধ্যমে আসলো? প্রশাসনের কাছে আমি যেটা মনে করি অনেকটা শিথিলতা, সীমান্ত এলাকায় যারা দায়িত্বে আছে তাদের দায়িত্বহীনতা এবং প্রশাসনের দুর্বলতার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে মানুষ আমাদের দেশে, আমাদের এলাকার মানুষ চলে আসছে, এবং এ থেকে ভয়াবহ। সেজন্য বাকি যে দিনগুলো আছে, যেহেতু সরকার 17 তারিখ থেকে আবার 23 তারিখ পর্যন্ত যে লকডাউন দিয়েছে, এই লকডাউনটা যাতে আরো কঠোরভাবে মানি। আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন সময় যে আমাদের টিপস দিচ্ছে, সেটাকে আমরা গ্রহণ করতেছি। বাকিটা আমরা একটু অনীহা আছে, সেই অনীহাকে দূর করে আমাদেরকে সামাজিক দূরত্ব মেনে মানতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, এবং সেটা আইন হয়তো আসতেছে, আইনের মাধ্যম দিয়ে আমরা সেটাকে হয়তো গ্রহণ করব। তো আমরা মনে করি যে গত 1 সপ্তাহ ঈদের সময় মানুষের যে বাড়িতে আসার প্রবণতা, হুড়হুড়ি, এবং মানুষ ব্যাপক আকারে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও বিভিন্নভাবে পরিবহন ভাড়া নিয়ে তারা বাড়িতে চলে এসেছে, সেজন্য আবার এই ছুটির ফুরিয়ে গেলে তারা আবার ফিরবে। তো যাই হোক, আমি আজকে আমাদের এখানে মুজিবার ভাই, আমাদের প্রেস ক্লাবের সভাপতি শামিল ভাই সপু, আমাদের আকবর ভাই, এনারা যে যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন, আমার কথা হলো যে আসলে সরকার ঘোষণা করতেছে লকডাউন মানার জন্য, সেই লকডাউনকে আমরা উপেক্ষা করে নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেরাই হয়তো আমরা এই টক শোতে এসে আমরাই অনেকে কথা বলছি যে আসলে সরকারের দোষ, সরকার মানতে যাচ্ছে না। স্থানীয়ভাবে প্রশাসন আরো একটু কঠোর হওয়া উচিত, জনপ্রতিনিধিরাও একটু ভূমিকা রাখা উচিত। এবং একটা কথা যেটা হলো এখানে এসেছে, আকবর ভাই বলেছেন যে আসলে সাতক্ষীরার সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা মাঠে কাজ করছে। এখানে একটা কথা বলবো, অনেকেই ডাক্তারদেরকে বলে যে ওনারা সম্মুখ সমরের যোদ্ধা। ডাক্তার পাশাপাশি পুলিশ প্রশাসন এবং আমি মনে করি সাংবাদিক, চিকিৎসকরা যারা ভূমিকা নিচ্ছেন, পুলিশেরাও আইন প্রশাসন সাথে ভূমিকা নিচ্ছেন, এবং বিভিন্ন চ্যানেল, রেডিও, টিভি, টেলিভিশন, অনলাইন, পত্রিকার যে সমস্ত সাংবাদিকরা প্রতিনিয়ত এই যে মাস্ক পরতেছে না, সরকারের লকডাউন মানতেছে না, কিংবা সামাজিক দূরত্ব মানতেছে না, এই মানুষের মানার যে বিষয়টা, গণসচেতনতা সৃষ্টির জন্য মিডিয়া কর্মী হিসেবে আমাদের যে ভূমিকা, প্রতিনিয়ত আমি মনে করি সাংবাদিকরা একটি সম্মুখ সমরের যোদ্ধা হিসেবে ব্যাপক ভূমিকা রাখতেছে। যার কারণে ত্রুটিগুলো যখন ধরিয়ে দিচ্ছে লেখনীর মাধ্যমে, প্রচারের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, প্রশাসন তখন ভূমিকাটা নিচ্ছে এবং কঠোরতা আসতেছে। সেজন্য আমি মনে করি চিকিৎসকদের পাশাপাশি, পুলিশ প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরকে কোনোভাবে ঠেলে ফেলে দেওয়া যাবে না। তারা এই দুঃসময়ে করোনার এই মোকাবেলায় মিডিয়া কর্মীরা যথেষ্ট ভূমিকা রেখে চলেছে এবং এখনো রাখতেছে, সামনের দিনগুলিতে আরো রাখবে। এজন্য আজকে সময় উপযোগী মানুষের কল্যাণে প্রতিদিন অনলাইন মাধ্যমে আজকে সময় উপযোগী করোনাকালীন ঈদ উদযাপন এবং গণমাধ্যম কর্মীর ভাবনা বিষয়ে একটি চমৎকার আলোচনা টক শো। এই টক শোতে আমরা মনে করি
এর মাধ্যমে আমরা দেশের মাধ্যমে যারা শুনছেন তারা আরো জাগ্রত হবে এবং আগামীতে আমরা চাই যে সীমান্ত এলাকা সাতক্ষীরা সহ অন্যান্য যে সীমান্ত এলাকাগুলো আছে সরকার বিজেপি সহ অন্যান্য বাহিনীকে আরো কঠোরতা রাখবে। আমরা জানি যে ভারতের সাথে এখন বাংলাদেশের পাসপোর্ট যাতায়াত বন্ধ, তাহলে মানুষ কিভাবে আসতেছে? নিশ্চয়ই ওপারের বিএসএফ রা পাঠিয়ে যাচ্ছে কিংবা বিজিবিরা গ্রহণ করতেছে। সেজন্য আমরা চাই সরকার একটু ভূমিকা রাখবে। পাশাপাশি বাকি এই আবার 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে লকডাউনটা আসতেছে, এই লকডাউন ঘোষণা হয়ে গেছে। সেই ঘোষণাটার মধ্য দিয়ে আমরা জানি যে এই ছুটিতে আবার অফিস আদালত খুলতেছে, আর মানুষের যাওয়ার প্রবণতা ঢাকা কেন্দ্রিক বেড়ে যাচ্ছে। সেটা যাতে আমরা সকলে মাস্ক ব্যবহার করি সেটার উপরে গুরুত্ব দিতে হবে। তো সর্বোপরি আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা যেটি চাই সেটি হলো সারা বিশ্বের মানব জাতি একটা ভয়াবহের মধ্যে আছে, সেই হিসেবে আমরা বাংলাদেশের মানুষ আমরা ভয়াবহতার মধ্যে আছি। আগামীতে বাংলাদেশের অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি এবং খাদ্য ঘাটতির যে অশনীয় একটা সংকেত দেখা যাচ্ছে। যদি মাঠে কৃষকরা যদি ধান না ফলাতে না পারে, সবজি উৎপাদন না করতে পারে, তাহলে এখন যে দামে আমরা খাচ্ছি তার চেয়ে আরো বেড়ে যাবে। যাই হোক, আমরা বিস্তারিত আর বেশি বলবো না, শুধু এটুকু বলবো যে বাংলাদেশ যেভাবে করোনা মোকাবেলার জন্য সরকার যেভাবে পদ্ধতি চালিয়ে যাচ্ছে, আমি মনে করি বাকি দিনগুলো যদি সরকারের নির্দেশনা আমরা মানি, সামাজিক দূরত্ব, আবারও বলবো স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরিধান করতে হবে, এবং সরকার একের পর এক যে লকডাউনের আওতা দিয়ে মানুষের ঘরে থাকার জন্য যেটি বলছে সেটাকে আমরা বাজারে বা যে কোনো জনসমাবেশ গ্যাদারিং না করব, সেটাকে যত আমরা মানবো। আমরা মিডিয়া কর্মী হিসেবে এখনো যেটা বলছি, আগামীতেও বলবো, সাধারণ মানুষকে আরো ভালোভাবে বুঝিয়ে ঘরে থাকার জন্য এবং লকডাউনের মাধ্যম দিয়ে আগামী দিনগুলোতে আমরা সেই সুযোগটা যেন গ্রহণ করি। সরকার আমাদেরকে সুযোগ দিয়েছে, আইন প্রশাসন মেনে চলার সবকিছুকে সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করে চলছি। সেজন্য সরকারকে দোষারোপ করলে হবে না। আমি একজন সাধারণ নাগরিক, আমি সাধারণ নাগরিক হিসেবে আমার মানতে হবে, আমি সুরক্ষিত থাকলে আমার পরিবার থাকবে, আমার পরিবার সুরক্ষিত থাকলে আমার সমাজ থাকবে, আমি সমাজ সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে। ধন্যবাদ হাফিজুর রহমান শিমুল এবং মৌমিতা দিদিকে এবং আমাদের সাংবাদিক ভাইদের। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ দাদা, অনেক প্রাণবন্ত আলোচনা করলেন। আমরা ইতিপূর্বে আলোচক বৃন্দের অনেক যৌক্তিক আলোচনা উপস্থাপন করলেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। মানুষের কল্যাণে প্রতিদিনের পরিবারের আহ্বানে আপনারা যে সাড়া দিয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে অনেক ব্যস্ততম সময় উপেক্ষা করে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদেরকে আহ্বান জানাবো আগামী দিনে এমনি ভাবে বিষয়ভিত্তিক যে কোনো আলোচনায় আপনাদের আহ্বান করলে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি শুধু এটুকু বলবো যে সরকারকে শুধু দুষলে হবে না। সরকার যে বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সরকারের যে বিভিন্ন বাহিনী তারা কিন্তু তৎপর রয়েছেন, তারা সজাগ রয়েছেন। করোনা মোকাবেলায় তাদের তৎপরতাকে ছোট করে দেখার কিছু নাই। তবে এটুকুই বলবো যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং যে বিভিন্ন হাট বাজার যে বণিক সমিতির যে কমিটি রয়েছে বা সমিতি রয়েছে, এই কমিটি বা সমিতি এরা যদি যথাযথভাবে প্রচারণা চালায় নিজ নিজ গণ্ডির মধ্যে বা বাজার হাট বাজার গুলোতে, সেক্ষেত্রে এই সচেতনতা আরো বৃদ্ধি পাবে। এবং বিভিন্ন স্কুল পাঠশালা বন্ধ থাকলেও এই শিক্ষক মন্ডলীরা তাদের শিক্ষার্থীদের যদি অনলাইন ভিত্তিক কোনো মেসেজ পাঠাতে পারেন যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, জনসচেতনতা এমনি ভাবে যদি বাড়ানো যায়, সেক্ষেত্রে আমি মনে করি জিও এনজিও এবং স্থানীয় পর্যায়ে যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি একাট্টা হয়ে প্রচারণায় নামেন, সেক্ষেত্রে অনেকটা কামিয়াবি হব আমরা। আর প্রতিবেশী রাষ্ট্রে যেমন অনেক শক্তিশালী রাষ্ট্র কিন্তু আজকে হিমশিম খাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকার পাশাপাশি আমরা অনেকটা সফল বলবো। তো এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে হলে আজকে আমাদের যে প্রচারণা, আমাদের যে উপস্থাপনা, এটি যে যদি কোনো কাজে আসে সেটাই হবে আমাদের সার্থকতা। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমরা
এই এই, যে আজকের এই লাইভ টক শো এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ হাফিজুর রহমান শিমুল এবং মৌমিতা দিকে। আজকের ধন্যবাদ। অতিথিবৃন্দ এবং যারা মানুষের কল্যাণে